হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এডু অ্যান্ড ক্যারিয়ার। আজ আমি তোমাদের ক্লাস 10-এর দেখো আমি বোর্ডে লিখেছি চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টারের আন্ডারে আমরা পার্ট 3টা নিয়ে আমরা আলোচনা করব। তা অলরেডি আমরা এই চ্যাপ্টারের আন্ডারে আমরা দুটো পার্ট আলোচনা করেছি, অর্থাৎ তোমরা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো আমরা পার্ট ওয়ানে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে তড়িৎ আধান, এবং তারপর আছে কুলম্বের সূত্র, নেক্সট আছে তড়িৎ বিভব পার্থক্য, তড়িৎ চালক বল। এগুলোর আমরা ডিটেলস আলোচনা করেছি কাকে বলে এবং এগুলোর যেগুলোর পার্থক্য আছে, অর্থাৎ বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল সেগুলোর পার্থক্য আছে, সেগুলোর যে বিভিন্ন এককগুলো আছে সেগুলো আমরা যে দুটো একক আছে এসআই এবং সিজিএস একক সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আর নেক্সট আছে পার্ট টু এ আমরা মেনলি আমরা আলোচনা করেছি ওহমের সূত্র নিয়ে, এবং ওহমের সূত্র থেকে কীরকমভাবে রোধের সংখ্যা আসে এবং রোধটাকে কীরকমভাবে আমরা এক্সপ্লেন করেছি সেটা আমরা ডিটেলসে আছে। ওহমের যে বিভিন্ন রকমভাবে একক, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন একক, সেগুলো নিয়ে আমরা পড়েছি, এবং এই ওহমের সূত্রটাকে কীরকমভাবে এক্সপ্লেন করা যায় থ্রু গ্রাফ পেপার, সেটাও আমরা এক্সপ্লেন করেছি। অর্থাৎ গ্রাফের সাহায্যে আমরা কীরকমভাবে ওহমের সূত্রকে এক্সপ্লেন করা যায় সেটা আমরা আলোচনা করেছি। অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু এ যেগুলো পড়াশোনা হয়েছে সেটা অলরেডি আমরা আগে পড়ে নিয়েছি। যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশান দেওয়া আছে, সেই ডেসক্রিপশান বক্সে ক্লিক করলে তোমরা সেখানে পার্ট ওয়ান এবং পার্ট টু এর ইউটিউব ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। আজ আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এই ওহমের সূত্রের একদম শেষের দিকে দেখো আছে ওহমীয় এবং অওহমীয় পরিবাহী। ঠিক আছে, তা এই ওহমীয় এবং অওহমীয় পরিবাহীর পরে যেটা তোমাদের পড়তে হবে পার্ট 3-তে, আমরা এখান থেকে শুরু করব, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে আমরা যেগুলো জিনিসগুলো পড়বো একটুখানি আমরা তোমাদের একটু রিক্যাপ করে দিই। এখানে আমরা প্রথমে পড়বো এই অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা কাকে বলে। এই ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধের এককগুলো কী কী সেগুলো তো আমরা জানবো। নেক্সট আমরা পড়বো এই অভ্যন্তরীণ রোধের সঙ্গে যে ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বলের সম্পর্কটা কি, মানে রিলেশন বিটুইন ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা আমরা কীরকমভাবে হচ্ছে আমরা উইথ ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন সেটা আমরা পড়বো। নেক্সট আমরা পড়বো রোধাঙ্ক কীরকমভাবে নির্ভর করে, অর্থাৎ কোনো বস্তুর রোধাঙ্ক বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স কীরকমভাবে নির্ভর করে, সেই রেজিস্ট্যান্সের আমরা ফর্মুলা সেটাকে আমরা বার করবো, রোধাঙ্ক কাকে বলে এবং সেটার ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশান কীরকমভাবে হচ্ছে অ্যাকচুয়ালি, অর্থাৎ অ্যাকচুয়ালি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো কীরকম স্টাইলের পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকে সেগুলো আমরা পড়বো। এবং রোধাঙ্কের পরে আছে পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, সেই পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি সেটাকে কীরকমভাবে রোধাঙ্কের সঙ্গে রিলেটেড হচ্ছে সেগুলো আমরা মেনলি আলোচনা করব। এবং এইখান থেকে কীরকম ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে কোন কোন ফর্মুলাগুলো তোমাদের আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো কোনগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তা আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমাদের এরূপ আকর্ষণীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাও। এবং আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং তোমাদের যদি কিছু আমাকে কথা বলার থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশানে গিয়ে আর কোন তোমাদের সাবজেক্ট বলার বা আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা খারাপ না ভালো, তোমাদের ভালো লেগেছে নাকি উপকারে একদম লাগেনি, তাহলে সেই রকম তোমরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে লিখতে পারো। তা আজকের ভিডিওটা আমরা শুরু করবো। দেখো, তা আজকে যেটা আমরা শুরু করবো সেটা আছে তোমাদের জাস্ট যে ওহমের সূত্র ঠিক পর থেকে আছে আমরা। ঠিক আছে, তা অলরেডি আমরা পার্ট 1 এবং পার্ট 2-তে মেন যে সিলেবাসটা, অর্থাৎ পার্ট 1-এ আমরা এই চলতড়িৎটা একটা বিশাল বড় একটা চ্যাপ্টার, সেই বড় চ্যাপ্টারটাকে আমরা মেন দুটো ভাগে ভাগ করেছি, একটা পার্ট 1 একটা পার্ট 2। তারপরে এই পার্ট 1-এর মধ্যে টোটাল 4টে পার্ট আছে এবং কোন সূত্রগুলো ফার্স্ট হেডিংয়ে দেওয়া আছে সেইগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি, এবং পার্ট 2-এ কোন জায়গাগুলো আছে সেইগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখোনি তাদের আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখো। সেটা কীভাবে কোথায় দেখবে, তোমরা ওল্ড ভিডিও সার্চ করেও দেখতে পারো, অথবা এই ভিডিও যাবে ডেসক্রিপশানে, সেই ডেসক্রিপশানে ক্লিক করলেই বা ডেসক্রিপশানে জাস্ট টাচ করলে ইউটিউব ভিডিও লিঙ্ক দুটো পার্ট 1 পার্ট 2 এসে গেছে, ওগুলো অবশ্যই তোমরা দেখে নাও। কারণ কোনো চ্যাপ্টার তোমাকে যদি পড়তে হয় তুমি যদি প্রথম থেকে না জানো না তাহলে কিন্তু এই মাঝপথে এসে কিন্তু অসুবিধা হবে। এবং তোমরা জানো যে তোমাদের অলরেডি মাধ্যমিকের যে রুটিনটা অবশ্যই প্রকাশিত হয়ে গেছে, সুতরাং তোমরা প্রিপারেশান নাও আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য, অর্থাৎ মার্চ মাসে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অবশ্যই তোমরা সেগুলোর জন্য প্রিপারেশান নাও, এবং আমরা তো তোমাদের সঙ্গে সবসময় আছি। তাই এখানে আমরা কি পেলাম তা দেখে নিই। আমরা অভ্যন্তরীণ রোধটা একটু জেনে নিই। অভ্যন্তরীণ
রোধ ইংরেজিটা লিখে রাখো ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ ইংরেজি হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে কাকে বলাটা দেখি, বলছে কোনো তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা রোধ থাকে যা কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, এই বাধাকেই বলছে কোষের অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধকে কি অক্ষর দ্বারা সূচিত করা যায়, অভ্যন্তরীণ রোধকে সূচিত করা যায় স্মল আর দিয়ে, আর মানে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে বলছে কোনো তড়িৎ কোষের, তাহলে সেটা তড়িৎ কোষটা আমরা জানি ভোল্টমিটার, আমরা একটা তড়িৎ কোষ জানি, সেই যে কোনো তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা রোধ থাকে, তাহলে যে কোনো একটা তড়িৎ কোষের মধ্যে তার ভেতরে যে সক্রিয় পদার্থ থাকবে, অর্থাৎ সেখানে তো একটা যে কোনো তরল, যে কোনো ইলেকট্রোলাইটস তো সেখানে ইউজ হচ্ছে। ইলেকট্রোলাইটস মানে কি, ইলেকট্রোলাইটস মানে হচ্ছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য, তাহলে তড়িৎ বিশ্লেষ্য যে কোনো, সেটা NaCl হতে পারে, এনি টাইপস অফ অ্যাসিড অর এনি টাইপস অফ ক্ষার, এনি টাইপস হতে পারে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য অর ইলেকট্রোলাইটস। তা সেই ইলেকট্রোলাইটসগুলো কী করবে, সেই প্রত্যেক কটা ইলেকট্রোলাইটসের নিশ্চয়ই একটা নির্দিষ্ট রোধ থাকছে অর রেজিস্ট্যান্স থাকছে, যেটা কি করছে, যেটা কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধার সৃষ্টি করছে। মানে ওই যে ইলেকট্রোলাইটসটা কিছু কিছু ক্ষেত্রে কি করে, কোষের মধ্য দিয়ে মানে কোষের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে, মানে কারেন্ট যে যাচ্ছে, ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে, সেই ইলেকট্রিক কারেন্টের বিরুদ্ধে কি করছে, একটা রেজিস্ট্যান্স বা বাধার সৃষ্টি করছে। এই বাধাটা কি আমরা বলছি কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে আমরা জানি যে যেহেতু রোধকে আমরা অরিজিনাল যেটা রোধ বা রোধকের রোধ, সেটাকে আমরা যেহেতু ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, এখানে আমরা যেহেতু এটা কোষের ভেতরকার একটা ব্যাপার, তাই আমরা কোষের অভ্যন্তরীণ রোধকে স্মল আর দিয়ে ডিনোট করব। এরপর আমরা জানবো এই কোষের অভ্যন্তরীণ রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে কোন কোন ফ্যাক্টর কি করে এই রোধকে অ্যাফেক্ট করে, সেটা আমরা জানবো। দেখো নেক্সট আমরা যে সাবজেক্টটা আমরা যে নেক্সট যে পার্টটা পড়বো, সেটা আমরা পড়বো এরকম যে এই অভ্যন্তরীণ রোধ বা এই আর এর মানটা দেখে নাও, এই অভ্যন্তরীণ রোধ বা আর এর মানটা দেখো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো এখানে আমরা লিখেছি যে কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল, কোনটা, এই অভ্যন্তরীণ রোধ বা আর। দেখো আমরা যে পয়েন্টগুলো লিখেছি, তোমরা শুধুমাত্র এই পয়েন্টগুলোকে ভালো করে মনে রাখো এবং পাশে ছোট ছোট করে কিছু একটা লিখে রাখো যেগুলো আমরা বলবো, ঠিক আছে। প্রথম যে পয়েন্টটা বলছে, দেখো প্রথম পয়েন্টটা বলছে যে তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর, ঠিক আছে। তাহলে এরকম হবে যে কোনো মনে করো এটা তড়িৎদ্বার দ্বয়, তাহলে দুটো তো তড়িৎদ্বার থাকে, কোনো ভোল্টমিটার, ওকে ঠিক আছে, তাহলে কোনো ভোল্টামিটার বা আমরা যখন সেক্ষেত্রে আমরা বর্তনী যেখানে বলছি, এই যে বলছে না কোনো কোষের, কোনো তড়িৎ কোষের মধ্যে সবসময় দুটো থাকে তড়িৎদ্বার, আমরা জানি একটাকে বলে ক্যাথোড এবং একটাকে বলে অ্যানোড, ঠিক আছে। তাহলে পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে অ্যানোড এবং নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে ক্যাথোড। তাহলে বলছে এই তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে, তাদের মধ্যে অভ্যন্তরীণ রোধ ততই কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে কোনো তড়িৎদ্বার দ্বয়ের যদি মধ্যবর্তী দূরত্ব যদি ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ তড়িৎদ্বার দ্বয়ের মাঝের দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে অভ্যন্তরীণ রোধ কিন্তু তত বাড়বে। নেক্সট আছে কি, বলছে তড়িৎদ্বার দ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপর, অর্থাৎ তড়িৎদ্বার দ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল যত বাড়বে তাদের মধ্যে কিন্তু অভ্যন্তরীণ রোধ কিন্তু তত হ্রাস পাবে, ঠিক আছে, অর্থাৎ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। নেক্সট বলছে কোষমধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতির উপর, অর্থাৎ কোষমধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতি মানে কোষের মধ্যে যেখানে আমরা যে সক্রিয় তরলটা ব্যবহার করছি, সেই সক্রিয় তরলে যদি পরিবাহিতা বাড়ে, তাহলে সেই সক্রিয় তরলে পরিবাহিতা বাড়লে ওই তরলটা ওই যে কোষটা আছে ওই কোষটার কিন্তু অভ্যন্তরীণ রোধ হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো একটু ভালো করে রিপিট করে নাও, তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর, তাহলে অর্থাৎ তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে কিন্তু অভ্যন্তরীণ রোধ তত বাড়বে, অর্থাৎ এক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক। নেক্সট বলছে তড়িৎদ্বার দ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল, মানে কোনো একটা তড়িৎদ্বার ওই সক্রিয় তরলের মধ্যে যতটা ডুবে থাকবে, যতটা ইমার্সড হয়ে থাকবে, যতটা ডুবে থাকছে, অর্থাৎ নিমজ্জিত অংশের ক্ষেত্রফলটা যত বাড়বে সেক্ষেত্রে কিন্তু এই অভ্যন্তরীণ রোধ কিন্তু তত কম হবে, অর্থাৎ তত হ্রাস পাবে, বা বলতে পারি আমি ব্যস্তানুপাতিক সম্পর্ক। নেক্সট আমরা কি বলছে, কোষমধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতি, অর্থাৎ আমরা এখানে যে সক্রিয় তরলটা ব্যবহার করছি, মানে কোষের মধ্যে যে সক্রিয় তরলটা ব্যবহার করছি, অর্থাৎ সেটা NaCl হতে পারে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে বা সালফিউরিক অ্যাসিড, বা মনে করো যদি কম ইলেকট্রোলাইটও হয়, মানে নন ইলেকট্রোলাইট বলবো না, নন ইলেকট্রোলাইট তো ব্যবহার হয় না, বিভিন্ন রকম ইলেকট্রোলাইটের তো তড়িৎ পরিবাহিতা বিভিন্ন, তার যেটা মনে করো একটু উইক ইলেকট্রোলাইট যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে কিন্তু রোধ কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাহলে উইক ইলেকট্রোলাইট ব্যবহার করলে বেশি হয়ে যাচ্ছে রোধ, তার মানে ব্যাপারটা এরকম, অর্থাৎ কোষমধ্যস্থ যে আমরা সক্রিয় তরলটা ব্যবহার করছি তার যদি পরিবাহিতা যদি অনেক বেশি হয়, পরিবাহিতা অনেক বেশি মানে তার মধ্যে কিন্তু সহজেই ইলেকট্রিক কারেন্ট কিন্তু ফ্লো হতে পারছে, অর্থাৎ বাধাটা কম হবে, তার মানে তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ স্মল আর এর ভ্যালু কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সমানুপাত। তাহলে এটা হচ্ছে
সরল সম্পর্ক, দূরত্ব বাড়লে তাদের মধ্যে অভ্যন্তরীণ রোধ বাড়বে। নেক্সট হচ্ছে যদি তড়িৎদ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমতে থাকবে কি এই ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ কমে যাবে। নেক্সট হচ্ছে কোষমধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতি, অর্থাৎ কোষের ভেতরে যে সক্রিয় তরলটা আমরা ব্যবহার করছি সেই তরলের যদি পরিবাহিতা বেড়ে যায়, অর্থাৎ কন্ডাক্ট্যান্স যদি সেই তরলের বেশি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, ওর ভেতরে বাধাটা কম পাবে, অর্থাৎ রোধটা ন্যাচারালি কম পাবে। এরপর আমরা জানবো এই যে অভ্যন্তরীণ রোধ, এই অভ্যন্তরীণ রোধের সঙ্গে ইএমএফ মানে তড়িৎচালক বল বা আমরা বলতে পারি ইলেকট্রোমোটিভ ফোর্স, ওই ইলেকট্রোমোটিভ ফোর্সের সঙ্গে এই স্মল আর এর রিলেশন কি সেটা আমরা নিরূপণ করব। দেখো আমার নেক্সট যে পয়েন্টটা লিখবো, দেখো নেক্সট পয়েন্টটা আশা করছি দেখতে পাচ্ছ তোমরা। তা এখানে দেখো তোমাদের যদি হাতে লেখা বুঝতে যদি কোনো প্রবলেম হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো এবং সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করবো আমার হাতে লেখাটা ঠিক করার জন্য। আশা করছি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো অঙ্ক বা কোনো ফর্মুলা করতে গিয়ে বা কোনো সূত্র মনে করো কোনো জায়গায় তোমাদের প্রবলেম হলো, তোমরা অবশ্যই সেটা কমেন্টে লিখবে এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলো সেরকমভাবে সাজাবো, ঠিক আছে। তা এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক কি। তাহলে এখানে এই জিনিসগুলোর একটু তোমাদের বলে রাখি, এই জিনিসগুলোর কিন্তু ইংলিশ টার্মগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়ে রাখবে, কারণ তোমরা ক্লাস 10-এ যারা এখন পড়ছো তারা অবশ্যই নেক্সট এবং তার পরের বছর মানে নেক্সট ইয়ার এবং তারপরের বছর তোমরা অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স দিতে চলেছো, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যারা সায়েন্স নিয়ে পড়তে খুব আগ্রহী আছে তারা অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স দেবে। সেখানে কিন্তু তোমাদের ইংলিশ টার্মগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা বলি এই তড়িৎচালক বল মানে হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স এবং অভ্যন্তরীণ রোধ মানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেখো তাহলে আমরা এরকম জানবো যে তাহলে ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধটা কি, অভ্যন্তরীণ রোধ হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা স্মল আর। তাহলে এখানে আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক কেমন করে বার করবো সেটা একটু আসি। তাহলে এখানে আমরা যেটা প্রথমে জানতে হবে, অর্থাৎ কোনো কোষের তড়িৎচালক বল, অর্থাৎ কোনো কোষের তড়িৎচালক বল যদি ই যদি হয় তড়িৎচালক বল, তাহলে এইগুলো একটু আমরা লিখে নেবো। তাহলে ই যদি হয় তড়িৎচালক বল, তড়িৎচালক বল, ঠিক আছে। ই যদি হয় এখানে একটা চলে গো, ঠিক আছে। ই যদি হয় তড়িৎচালক বল। আচ্ছা নেক্সট আমরা লিখবো এখানে স্মল আর যদি হয় অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। তাহলে ই যদি হয় তড়িৎচালক বল, কোনো কোষের ই যদি হয় তড়িৎচালক বল এবং আর যদি হয় তার অভ্যন্তরীণ রোধ এবং আর হচ্ছে মনে করো কোনো রোধকের রোধ, এটা হয়ে যাচ্ছে কোনো রোধক, ঠিক আছে। আর যদি হয় কোনো রোধকের রোধ এবং আই যদি হয় প্রবাহ মাত্রা, ঠিক আছে। তাহলে এরকম যদি আমরা হয় তাহলে ই যদি হয় কোনো তড়িৎচালক বল, অর্থাৎ যে কোনো একটা রোধক আমরা এখানে ব্যবহার করছি, যে কোনো তড়িৎ কোষ তার ই যদি হয় তড়িৎচালক বল, তার অভ্যন্তরীণ রোধ যদি হয় স্মল আর এবং সেখানে আমরা যদি আর রোধকের কোনো রোধকে যুক্ত করি সেক্ষেত্রে প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রা সমান কী লিখবো একটু দেখে নিই। সেক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রা সমান কী লিখবো একটু দেখে নিই, অর্থাৎ প্রবাহ মাত্রা সমান হয়ে যাবে তড়িৎচালক বল বাই হয়ে যাচ্ছে মোট রোধ, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তড়িৎচালক বল বাই হয়ে যাচ্ছে মোট রোধ। তাহলে এখানে তড়িৎচালক বলটা কি, এখানে প্রবাহ মাত্রা কি, প্রবাহ মাত্রা যদি আই ধরি, তড়িৎচালক বলটা কি, তড়িৎচালক বল হয়ে যাচ্ছে ই এবং মোট রোধ হয়ে যাচ্ছে কি আর প্লাস আর, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশনটা কেমন হবে দেখে নাও। তাহলে ই সমান হয়ে যাবে এক্ষেত্রে হয়ে যাবে আই আর হয়ে যাচ্ছে আর প্লাস আর। আচ্ছা এক্ষেত্রে আমরা কি ধরবো, ই সমান হয়ে যাচ্ছে আই আর প্লাস হয়ে যাচ্ছে আই আর, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি লিখবো, এখানে আমরা লিখতে পারি ই সমান, আচ্ছা আমরা দেখো ওহমের সূত্রানুযায়ী কি জানি, ওহমের সূত্রানুযায়ী আমরা এই আই আর মানে ভি জানি, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু লিখে নাও ওহমের সূত্রানুযায়ী, ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি ভি ইকস টু আই আর, ঠিক আছে। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইকস টু আই আর, অর্থাৎ কি লিখবো আমরা ই সমান হচ্ছে ভি প্লাস আই আর। এর পরের লাইনটা আমরা কি লিখবো, তাহলে ই মাইনাস ভি সমান হয়ে যাচ্ছে আই আর এবং এটাকে আমরা স্মল ভি দিয়েও ডিনোট করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আইটা কি, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, স্মল আরটা কি, স্মল আরটা হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ রোধ আর এখানে এটা হয়ে যাচ্ছে এরকম। তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলাটা লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এই যে কি লিখতে পারি ই
মাইনাস ভি সমান হয়ে যাচ্ছে আই আর সমান হয়ে যাচ্ছে স্মল ভি, যেখানে ছোট হাতের ভিটা কি, এই স্মল ভিটা কি, স্মল ভিটা হয়ে যাচ্ছে এখানে, যেখানে আমরা তাহলে লিখে দাও, যেখানে এই স্মল ভিটা হয়ে যাচ্ছে নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে লস্ট ভোল্ট। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাচ্ছে ফর্মুলা, অর্থাৎ এইটাই কিসের সঙ্গে কার সম্পর্ক, এটা হচ্ছে তড়িৎচালক বল মানে ই এবং কার সঙ্গে সম্পর্ক আর, তাহলে ই আর আর এর মধ্যে রিলেশন হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা কেমন করে করলাম একটু ভালো করে দেখে নিই প্রথম থেকে। তাহলে প্রথম আমরা কি জানলাম যে কোনো একটা তড়িৎ কোষের যদি তড়িৎচালক বল যদি হচ্ছে ক্যাপিটালি, তার অভ্যন্তরীণ রোধ যদি হয় স্মল আর, এবং তার সঙ্গে যদি আমরা আর রোধকের কোনো রোধকে যুক্ত করি এবং সেই অবস্থায় তার প্রবাহ মাত্রা যদি হয় ক্যাপিটাল আই, সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই প্রবাহ মাত্রা আই, দেখে না প্রবাহ মাত্রা সমান আমরা কি লিখতে পারি তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে সেখানে প্রবাহ মাত্রা কত হলো, প্রবাহ মাত্রা হয়ে যাচ্ছে ক্যাপিটাল আই, এবং ক্যাপিটাল আই সমান কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল আই সমান হয়ে যাচ্ছে তড়িৎচালক বল মানে কি ক্যাপিটাল ই, আর মোট রোধ মানে হচ্ছে আর প্লাস আর। ঠিক আছে, মোট রোধটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে মোট রোধ মানে হচ্ছে আর প্লাস আর। তাহলে এখানে আমরা কমন তার গুণ করলাম, দেখো তাহলে ই সমান কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে আই গুণ আর প্লাস আর, দেখো আমরা এদিক ওদিক করে নিয়েছি, অর্থাৎ ই সমান কি হলো আই গুণ আর প্লাস আর, তাহলে এখানে গুণ করো আই আর প্লাস হয়ে যাচ্ছে আই আর। ঠিক আছে, তাহলে ভি, তাহলে ই সমান হয়ে যাচ্ছে আই আর প্লাস হচ্ছে আই আর। আচ্ছা, আমরা কি জানি অ্যাকর্ডিং টু ওহমস ল, মানে ওহমের সূত্র থেকে আমরা কি জানি, দেখে নাও ওহমের সূত্র থেকে আমরা কি জানি, ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আমরা কি করেছি, এই যে আই আর মানে এই যে আই আর, এই আই আর এর জায়গায় কি লিখেছি, আই আর এর জায়গায় লিখেছি ভি, তাহলে ই সমান হয়ে যাচ্ছে ভি প্লাস আই আর। পরের লাইন, আচ্ছা ভি প্লাস, এখানে একটু ভুল হয়েছে, এটা স্মল আর হবে, করে নাও ভালো করে, এটা তো স্মল আর মানে এইটাই এখানে বসছে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে ভি ই মাইনাস ই সমান হয়ে যাচ্ছে আই আর এর জায়গায় ভি বসাচ্ছি, তাহলে ই সমান হয়ে যাচ্ছে ভি প্লাস আই আর। পরের লাইনে এই ভিটাকে আমরা বাঁদিকে আনছি, অর্থাৎ ই মাইনাস ভি সমান হয়ে যাচ্ছে আই আর সমান হচ্ছে ভি। তাহলে এইটাই আমরা এইখানে আরেকবার করে লিখেছি, এইটাকেই আমরা আরেকবার এখানে একটু হাইলাইট করে লিখেছি, একটু ভালো করে দেখে নাও। এটা কি আমরা কি করেছি, এখানে একটু হাইলাইট করে লিখেছি, অর্থাৎ এখানে আমরা লিখছি কি যে ই মাইনাস ভি ইকুয়ালস টু আই আর সমান হচ্ছে ভি, অর্থাৎ আই আর আরকে যদি আমরা একসঙ্গে গুণ করি মানে প্রবাহ মাত্রাকে আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে যদি একসঙ্গে গুণ করি সেটা হয়ে যাচ্ছে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট কাকে বলবো, সেটা আমরা এরকমভাবে বলবো যে কোনো কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য কি বলছে ওই কোষের নষ্ট ভোল্ট। তাহলে এখানে নষ্ট ভোল্টটা আমরা আর এক্সট্রা করে লেখাবো না, তাহলে তোমরা লিখে রাখো, একটু ছোট করে হেডিং দিয়ে রাখো যে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট কাকে বলে। তাহলে এরকম লিখবে যে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট এটা কি জিনিস, এটা হচ্ছে যে কোনো কোষের, এরকম লেখো তাহলে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল মানে কি ই, তাহলে কোনো কোষের তড়িৎচালক বল এবং এটা কি, এটা হচ্ছে বিভব প্রভেদ, তাহলে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের অন্তর, তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের অন্তরকেই বলে ওই কোষের নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। এটাকে আমরা তাহলে ডেরিভেশনটা কি দেবো, এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হবে এরকম যে ই মাইনাস ভি ইকুয়ালস টু আই আর সমান হয়ে যাচ্ছে ভি, যেখানে স্মল ভি হচ্ছে লস্ট ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে একটু সবসময় মনে রাখো কোনো কোষের সবসময় তড়িৎচালক বলের মানটা অলওয়েজ গ্রেটার দ্যান তাদের হচ্ছে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ কোনো কোষের তড়িৎচালক বলের মানটা মানে এই ই এর মানটা সবসময় ওই কোষের যে বিভব প্রভেদের থেকে কিন্তু সবসময় বেশি হবে। সুতরাং এই যে ডেরিভেশনটা আমি করলাম, অর্থাৎ তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক, যেখানে ই হচ্ছে তড়িৎচালক বল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এই সম্পর্কটা কিন্তু ভালো করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করে রাখবে। এটা কিন্তু পরীক্ষায় প্রতি বছর দেয় এবং এক্ষেত্রে এই পুরো ডেরিভেশনটা করার জন্য তোমাকে 2 অথবা 3 মার্কস দেবে, কিন্তু যেখানে এইগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা শুধুমাত্র এইটাকে পুরো সুন্দর করে খাতায় টুকে রাখো, কারণ এই পরীক্ষায় কিন্তু এই জায়গাটা দেয় এবং তোমরা যদি ভালো করে না প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে আবার জিভ কামড়াতে হবে। ঠিক আছে, কারণ এই জায়গাগুলো কিন্তু খুব সোজা, তাই এই জায়গাগুলো আমি তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা অবশ্যই বই দেখতে পারো অথবা প্রথম থেকে আবার ভিডিওটা তোমরা রিক্যাপ করে দেখে দাও, তোমাদের কাছে তো সুযোগ আছে। ঠিক আছে, তোমরা তো আর এগুলো লাইভ পড়ছো না, তোমরা আবার এগুলো রিপিট করে দেখতে পারো, তোমরা রেকর্ডিং করে রাখতে পারো বা আবার ইউটিউবে প্রথম থেকে দেখতে পারো এগুলো। ঠিক আছে, তা এই সমস্ত ভিডিওগুলো আমি কেমন করে করছি, কেমন করে ডেরিভেশনগুলো হচ্ছে বারবার দেখো, কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই তোমরা একটা কমেন্টে জানাবে। তাহলে এখানে আমরা কি জানলাম, তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে ডেরিভেশনটা মানে সম্পর্কটা কীরকমভাবে এলো উইথ এক্সপেনশন আমরা এখানে বোঝালাম। এরপর আমরা আসবো এর পরের পার্টটা, অর্থাৎ রোধাঙ্কটা
কি জিনিস সেটা আমরা জানবো। তা নেক্সট আমরা জানবো যে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা জানি যে পরিবাহী রোধ ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমরা বলবো কি এই আর এর মানটা, ঠিক আছে, তাহলে আর মানে কি, আর মানে তো অ্যাকচুয়ালি পরিবাহী রোধ। তাহলে একটু দেখে নাও, আর মানে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি পরিবাহীর রোধ, ঠিক আছে, পরিবাহীর রোধ। রোধকে ইংরেজিতে কি বলা হয়? রোধকে ইংরেজিতে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, রোধকে ইংরেজিতে বলছে রেজিস্ট্যান্স, মানে হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর। এখানে বলছে যে পরিবাহীর এই রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে, পরিবাহীর রোধ আমরা কি হেডিংটা দেবো, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। তাহলে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আমরা জানবো। এখানে অ্যাকচুয়ালি দুটো বিষয়ের উপর নির্ভর করছে, একটা হচ্ছে দৈর্ঘ্যের উপর, একটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভর করে, সেটা কিরকম আমরা আসছি, আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের উপরে, ঠিক আছে। তাহলে এখানে পরিবাহীর রোধটা বলছে যে দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে দৈর্ঘ্যের উপরে আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা শুধুমাত্র প্রস্থচ্ছেদের উপরেও আমরা বলতে পারি। তাহলে এখানে কেমন করে হচ্ছে একটু দেখি। তাহলে দৈর্ঘ্যের উপরে কেমন করে নির্ভর করছে সেটা আমরা একটু লিখবো, ঠিক আছে। তাহলে বলছে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, না পরিবাহীর রোধ বলছে এখানে মাত্র দুটো বিষয়ের উপর নির্ভর করে, তাহলে অনলি টু টার্মস, ওকে। তাহলে এখানে মাত্র দুটো জিনিসের উপরে পরিবাহীর রোধটা নির্ভর করে, একটা হচ্ছে দৈর্ঘ্যের উপর আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের উপর। তাহলে আমরা প্রথমে জানবো এই দৈর্ঘ্যের উপরে কিরকম ভাবে নির্ভর করে, সেটা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এগুলো কি জিনিস আমরা একটু আসবো। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো, আমি বলছি প্রথমে তোমাদের একটু লেখো তোমরা, তারপর আমি লিখছি। তাহলে এখানে কাকে বলাটা এরকম হবে বা উদাহরণটা এরকম হবে যে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অবশ্যই দৈর্ঘ্যের উপর আর হচ্ছে প্রস্থচ্ছেদের উপর। তাহলে এখানে 1 নম্বর পয়েন্টটা লিখবো যে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা একই থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের উপরে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কিরকম, তাহলে এরকম আমরা বলবো যে উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকলে, তাহলে অন্যান্য এখানে ভৌত অবস্থা মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমরা লেখো, তাহলে আমি বলছি লেখো যে উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখবো উষ্ণতা, উপাদান, ঠিক আছে, উষ্ণতা, উপাদান এবং উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের, তাহলে কি করলাম দেখো, উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকলে, ঠিক আছে। তাহলে কি হলো, উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকলে আমরা এরকম লিখবো যে পরিবাহীর রোধ, উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকলে বলছে পরিবাহীর রোধ কিসের সঙ্গে সমানুপাতিক হবে, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে, দৈর্ঘ্যের সঙ্গে ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা জিনিসটা কেমন করা হচ্ছে একটু আমরা আগে ভালো করে বুঝি, তারপর আমরা এর পরেরটা করবো, অর্থাৎ প্রস্থচ্ছেদেরটা করবো, ঠিক আছে। দেখে নাও, তাহলে বলছে যে উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে যদি একই থাকে, অর্থাৎ তার উষ্ণতা থাকতে পারে, অর্থাৎ উপাদান মানে কি, উপাদান মানে সেই যে লোহার তারটা, বা আমরা যেটা পরিবাহী মানে তার আমরা বুঝি, উষ্ণতা মানে রুম টেম্পারেচার আমরা করছি, এবং সেক্ষেত্রে উপাদান মানে হচ্ছে সেই লোহার তারটা, লোহার যে তারটা আমরা পরিবাহী তারটা, সেটা লোহার হতে পারে, তামার হতে পারে, রূপোর হতে পারে, যে কোনো কিছুর হতে পারে। তাহলে সেটা সেই উষ্ণতাও যদি একই থাকে, উপাদানটাও যদি একই থাকে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও যদি একই থাকে, তখন কি হবে, পরিবাহীর রোধটা ওর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে আমরা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে কিরকম, অর্থাৎ এখানে যেটা এক্সপ্রেশন আমরা লিখবো সেটা কিরকম লিখবো, অর্থাৎ পরিবাহীর রোধ মানে কি, পরিবাহীর রোধ মানে হচ্ছে আর, এই আরটা কিসের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ আর ভেরিসাস হয়ে যাবে এল, যেখানে এল মানে হয়ে যাচ্ছে দূরত্ব, ঠিক আছে। তাহলে এখানে পরিবাহীর রোধ অর্থাৎ এই আর এর ভ্যালুটা মানে রেজিস্ট্যান্সটা, এটা কি হবে, তার যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লেন্থ, ওকে, সেই দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ আমরা লিখতে পারি আর ভ্যারিসাস এল, যেখানে এলটা কি, যেখানে এলটা হয়ে যাচ্ছে, ওকে। তাহলে আরটা কি, আরটা আমরা লিখবো তাহলে পরিবাহীর রোধ, ঠিক আছে। আর মানে কি, আর মানে হয়ে যাচ্ছে পরিবাহীর রোধ, আর এল মানে কি, এল মানে হয়ে যাচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে জিনিসটাকে একটু কেমন করে বুঝবো একটু দেখো ভালো করে। তাহলে মনে করো আমরা
একই প্রস্থচ্ছেদ যুক্ত দুটো মনে করো পরিবাহী তার নিচ্ছি, ঠিক আছে। আমরা একটু আঁকাটা একটু ভালো করে আমরা আঁকবো, ঠিক আছে। আমরা কি করবো, একই প্রস্থচ্ছেদ যুক্ত দুটো পরিবাহী তার, একটা একটু লম্বা আর একটা একটু ছোট। তাহলে একটা মনে করো বড় নিয়েছি আর একটা মনে করো ছোট নিয়েছি, ঠিক আছে। দেখো তাহলে এখানে এর যে দূরত্বটা, এর দূরত্বটা ধরো L1, এর রেজিস্ট্যান্স তাহলে কি হবে R1, ঠিক আছে, একদম সোজা। আর আরেকটা, আচ্ছা আরেকটাটা আমরা ওই ধারে আঁকি, ধারে আঁকলে তাহলে ভালো বোঝা যাবে। আচ্ছা দেখো পরেরটা আমরা কি করব, পরেরটা আমরা এইখানে আঁকি, ওকে। দেখো আশা করছি বোঝা যাচ্ছে, এখানে L2, এখানে হয়ে যাচ্ছে R2। দেখো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে বলছে উষ্ণতা উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি সেম টু সেম থাকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একই থাকলে বলছে পরিবাহীর রোধ, মানে রোধটা কিসের উপর নির্ভর করবে, ওর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে রোধ বাড়বে, দৈর্ঘ্য যদি কম হয় তাহলে ন্যাচারালি রোধটা কমবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কেমন দিয়েছি, এটা এখানে আমরা লিখেছি কি আর ভ্যারিসাস এল, অর্থাৎ আর বাড়লে বা আমরা বলতে পারি এল বাড়লে আর বাড়বে এরকমভাবে, বা এলটা যদি ছোট হয় তাহলে আরটাও ছোট হবে। তাহলে এখানে দেখো দুটো পিকচার দেখো আমি দিয়েছি, ঠিক আছে। তাহলে এটাও মনে করো একটা ইলেকট্রিক্যাল ওয়্যার, অর্থাৎ এটাও একটা পরিবাহী তার, এটাও একটা পরিবাহী তার, এটাও একটা পরিবাহী তার। দুজনের মনে করো উষ্ণতা সেম, আমরা মনে করো রুম টেম্পারেচারের যে 25°C or 30°C করছি, দুটোই মনে করো তামার তার আমরা নিয়েছি। দুজনেই মনে করো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা, মানে যে মোটা ভাবটা হচ্ছে সেম, মানে ওর যে এরিয়াটা মনে করো আমরা সেম হচ্ছে, অর্থাৎ এই যে পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা মনে করো সেম হচ্ছে। সেক্ষেত্রে একই থাকলে পরিবাহীর রোধটা তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে। দেখো এখানে দেখো তার কি হচ্ছে, দৈর্ঘ্যটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, এর L1টা, তাহলে দেখো L1টা কি হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান L2। দেখো L1টা দেখো অনেকটা বড়, L2 দেখো খুব ছোট। তাহলে এটা যদি অনেকটা বড় হয়, এটা যদি খুব ছোট হয়, তাহলে দেখো L1টা কি হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান L2। তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি R1টাও কিন্তু হয়ে যাবে গ্রেটার দ্যান R2, ঠিক আছে। তাহলে যদি L1টা গ্রেটার দ্যান L2 হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, R1 ইজ গ্রেটার দ্যান R2, অর্থাৎ পরিবাহীর সেক্ষেত্রে রোধটা কি হয়ে যাবে, অন্য পরিবাহী যেটা ছোট আকারের, মানে ছোট তার যেটা বা ছোট পরিবাহী তার যেটা, তার থেকে কিন্তু প্রথম রোধটা কিন্তু বেশি হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হয়ে যাচ্ছে অবশ্যই একটা সমানুপাতিক সম্পর্ক। এরপরে আমরা আসবো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে, সেটা কীরকমভাবে সম্পর্ক সেটা একটু আমরা আসি, ঠিক আছে। তাহলে তোমরা এই জিনিসটাকে একটু ভালো করে টুকে নাও। আমরা পরেরটা এখানে লিখবো, একটু সিস্টেমটা চেঞ্জ করে দেবো, সিস্টেমটা চেঞ্জ করলেই আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা একটু লিখবো, দেখে নাও কেমন করে হচ্ছে। তাহলে এটা তোমরা আশা করছি লিখে নিয়েছো। এরপর আমরা 2 নাম্বারটা লিখবো, তাহলে এটাকে চেঞ্জ করে দেবো এবং এইখানটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। বাকি সব একই থাকবে, ওকে। পরিবাহীর রোধ কিসের সঙ্গে সমানুপাতিক, এইখানটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানটা তো পুরোটাই চেঞ্জ হবে, এটা পুরোটা মুছে দিই। দেখো এই জায়গাটা দেখো কীরকমভাবে হচ্ছে, অর্থাৎ এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কীরকমভাবে পরিবর্তন হচ্ছে সেটা একটু আসি, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে কীরকমভাবে পরিবর্তন হয়েছে সেটা আমরা এইখানে লিখবো, অর্থাৎ এক্ষেত্রে কী হয়েছে, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে কী হয়েছে, আর ভ্যারিসাস হয়েছে এল, এটা হয়ে যাচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং আমরা 2 নম্বরটা আমরা আসছি, এটা হয়ে যাচ্ছে 1 নম্বর। এবারে 2 নম্বরটা কী বলছে, 2 নম্বরটা এরকম বলছে যে উষ্ণতা উপাদান এবং ড্যাশ একই থাকলে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, উষ্ণতা উপাদান এবং পরিবাহীর দৈর্ঘ্য একই থাকলে পরিবাহীর রোধ কি হবে, এটা হয়ে যাবে প্রস্থচ্ছেদের সমানুপাতিক আর হবে না, এটা হয়ে যাচ্ছে ব্যস্ত অনুপাতিক হয়, ঠিক আছে। এটা আর আমরা সমানুপাতিক বলবো না, হয়ে যায় ব্যস্ত অনুপাতিক। ব্যস্ত অনুপাতিক ইংরেজি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। প্রস্থচ্ছেদের ব্যস্ত অনুপাতিক হয়, ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে যে উষ্ণতা উপাদান এবং পরিবাহীর দৈর্ঘ্য যদি একই থাকলে বলছে পরিবাহীর রোধ কি হবে, তার প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ আমরা আর কে যদি মনে করো ধরলাম পরিবাহীর রোধ এবং এ কে মনে করো ধরলাম পরিবাহীর প্রস্থচ্ছেদ, তাহলে এ কে ধরলাম পরিবাহীর প্রস্থচ্ছেদ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম আর ভ্যারিসাস 1/a,
ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আর এর সঙ্গে অর্থাৎ হচ্ছে পরিবাহীর রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের সম্পর্ক হচ্ছে অর্থাৎ আর ভ্যারিসাস হয়ে যাচ্ছে 1/a। সেক্ষেত্রে আমরা একটু উদাহরণটা দেখবো, একটা মোটা তার নেবো আর একটা নেবো সরু তার। ঠিক আছে, তাহলে একটা নেবো খুব সরু তার, একই ডিস্টেন্স নেবো, দৈর্ঘ্য যেন সেম টু সেম হয়। ঠিক আছে, তাহলে এইটা মনে করো A1, এই যে দূরত্বটা এর মনে করো থাকছে R1। আচ্ছা, এবার আমরা তাহলে একই ডিস্টেন্সে নিচ্ছি, প্রায় একই ডিস্টেন্স নিচ্ছি মোটা তার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে A2, এটা হয়ে যাচ্ছে R2। দেখো তাহলে একটা আমরা একই ডিস্টেন্সে নিয়েছি, এখানে দেখো একটু মনে হচ্ছে না এখানটা সরু এখানটা মোটা, তোমরা একটু ভালো করে আঁকবে, এটা এখানে একটুখানি ছোট বড় হয়ে গেছে, তাহলে এটা সরু হয়ে গেছে এখানটা মোটা, দুই দিকটা একই বেধের থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা হয়ে যাচ্ছে A1, এটা মনে করো R1, অর্থাৎ A1 মানে কি, A1 মানে হচ্ছে এই যে তারটা আমরা নিয়েছি এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বা এই তারের প্রস্থচ্ছেদ যদি হয় A1, তাহলে সেক্ষেত্রে তার রোধটা কত, রোধটা হয়ে যাচ্ছে R1। এবং একই রকমভাবে এই তারটা কি আছে, একটু মোটা, মানে একটু বেশি, ওর এটা বেশি, মানে ব্রেথটা একটু বেশি, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একটু বেশি হচ্ছে, এবং বেশি হলে তার আমরা যে প্রস্থচ্ছেদটা নিয়েছি A2 হলে তার রোধটা যদি হয় এর রোধটা যদি হয় R2, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, তাহলে কোনটা ছোট বলো, A1 না A2? তাহলে A1 এর থেকে A2টা নিশ্চয়ই অনেক বড়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, A2 গ্রেটার দ্যান, যদি A1 হয়, যদি A2টা গ্রেটার দ্যান A1 হয়, তাহলে যার মনে রাখবে এইখানে যেহেতু ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি না, তার কিন্তু অ্যাকচুয়ালি রোধটা কম। ঠিক আছে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার কিন্তু অ্যাকচুয়ালি রোধটা হয়ে যাচ্ছে কম। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক উল্টে যাবে সিস্টেমটা, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে তার R2টা হয়ে যাবে কম হয়ে যাবে R1 এর থেকে। ঠিক আছে, দেখো আমরা কিছুই করিনি, শুধু এখানে 2/1 দেখেছি, এখানে এই গ্রেটার দ্যান সাইনটাকে উল্টে দাও, খালি হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে R2 এর ভ্যালুটা অবশ্যই কম হবে কার থেকে, এই R1 এর থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই দৈর্ঘ্যের সঙ্গে আর প্রস্থচ্ছেদের সঙ্গে কীরকমভাবে সম্পর্ক সেটা আমরা দেখলাম। আশা করছি এই জায়গাটা ভালো করে রিক্যাপ করো, ভালো করে বোঝো। অর্থাৎ এখানে মনে রাখবে যে কোনো তারের যদি উষ্ণতা, উপাদান এবং পরিবাহীর দৈর্ঘ্য যদি একই থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই পরিবাহীর রোধটা মানে রেজিস্ট্যান্সটা তার প্রস্থচ্ছেদের সঙ্গে সবসময় ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ তার যদি প্রস্থচ্ছেদ অনেক বড় হয়, অর্থাৎ যে সমস্ত তারগুলো অনেক মোটা, একটু ভালো করে মনে রাখো, সেই সমস্ত তারগুলোর কিন্তু প্রস্থচ্ছেদ যেহেতু অনেক মোটা, তার কিন্তু রোধটা অনেক কম, অর্থাৎ তার ভেতর দিয়ে সহজে তড়িৎ কিন্তু চলাচল করতে পারে। এবং যে সমস্ত তারগুলো তুলনায় অনেক সরু, তার ভেতর দিয়ে কিন্তু সহজে তড়িৎ চলাচল করতে পারে না। তাহলে এরকমভাবে মনে রাখবে, অর্থাৎ যেটা অনেক বেশি মোটা তার ক্ষেত্রে কি হচ্ছে, আর ভ্যারিসাস এ, অর্থাৎ যার এটা বেশি হবে তার আরটা কম হবে। তার মানে কি, এখানে A2 তো তার বেশি, A2 তো অনেক বড়, দেখো A2 দেখো অনেক মোটা A1 এর থেকে, দেখো A2 গ্রেটার দেন A1, তাহলে এক্ষেত্রে R1 তো অনেক কম হবেই। ওকে, R1 মানে কি, R1 মানে হচ্ছে রোধ, মানে রোধ কম হচ্ছে, অর্থাৎ তার ভেতর দিয়ে তত সহজে তড়িৎ যেতে কম বাধা পাচ্ছে, অর্থাৎ তত সহজে ওর ভেতর দিয়ে তড়িৎ চলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা কি হলো, R ভ্যারিসাস 1/a, অর্থাৎ এক্ষেত্রে কি হয়ে গেল, R ভ্যারিসাস হয়ে যাচ্ছে 1/a। এরপর আমরা কি করব, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে পয়েন্ট দুটো পেলাম, এই দুটো পয়েন্টকে আমরা ইকুয়াল করব, ইকুয়াল করে ওখান থেকে আমরা রোধাঙ্কের সংখ্যাটা দেখো কেমন ভাবে আসছে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা কি লিখলাম, তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা এরকম এলাম যে R ভ্যারিসাস হয়ে যাচ্ছে L, এটা হয়ে যাচ্ছে নাম্বার 1, এবং নাম্বার 2টা কেমন হয়ে যাচ্ছে, R ভ্যারিসাস 1/a, এটা হয়ে যাচ্ছে নাম্বার 2। ঠিক আছে, তাহলে এই দুটো সমীকরণকে আমরা যদি আমরা 1 নম্বর এবং সমীকরণ দুটোকে আমরা যদি ইকুয়াল করি, অর্থাৎ আমরা যৌগিক ভেদের সূত্র থেকে আমরা কি পাবো, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো এরকম R ভ্যারিসাস L/a, এটা হয়ে যাচ্ছে যৌগিক ভেদের সূত্র। এর পরের লাইনটা কি হয়ে যাবে, এর পরের লাইনটা হয়ে যাবে এরকম, R ভ্যারিসাস হয়ে যাচ্ছে রো ইন্টু L/a। আচ্ছা, এই লেখাটাকে একটু ভালো করে বুঝবে, এই লেখাটার মানে বানান হচ্ছে রো, অর্থাৎ RH, এই RH এর মানটা হয়ে যাচ্ছে এটা সমানুপাতিক ভেদ ধ্রুবক, এটাকেই বলা হচ্ছে রোধাঙ্ক, বা এটাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব, একটু লিখে রাখো, যেখানে এই রো হয়ে যাচ্ছে সমানুপাতিক ভেদ ধ্রুবক, বা এটাকে কি বলে, এটাকেই বলে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক, এটাকেই বলা হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ।
ঠিক আছে, তাহলে যেখানে আমরা দেখো, তাহলে যেখানে আমরা রোকে কি বলবো, এই রোটা কি, রোটা হয়ে যাচ্ছে এখানে তাহলে সমানুপাতিক ভেদ ধ্রুবকটা উঠছে, অর্থাৎ এখানে ভ্যারিসাস চিহ্ন উঠে গিয়ে রো আসছে এবং রো এসে গিয়ে রো ইন্টু হয়ে যাচ্ছে এল বাই এ, অর্থাৎ আর সমান কী হবে, আর সমান হয়ে যাচ্ছে রো ইন্টু এল বাই এ, যেখানে এই রোকে কি বলে, রো হয়ে যাচ্ছে সমানুপাতিক ভেদ ধ্রুবক এবং এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলছি রোধাঙ্ক। এখানে একটু বানানটা ঠিক করুন, হাতের একটু মেকে গেছে। তাহলে এখানে রো হয়ে যাচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। এবার আমরা পড়বো এই রোধাঙ্ক জিনিসটা কি, একটু ভালো করে দেখো। দেখো এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এই রোধাঙ্ক কাকে বলটা দেখো আমরা এই জায়গা থেকে একটু কেমন করে আসতে পারে একটু দেখি আমরা। তাহলে আর সমান কি হয়ে গেল, আর সমান হয়ে গেল রো ইন্টু এল বাই এ। তাহলে যখন এল সমান যদি 1 হয়, দেখো ভালো করে একটু বুঝে নাও, এখানটা একটু ভালো করে বোঝো। যখন এল সমান 1 হয়, এ সমান যদি 1 হয়, তাহলে আর সমান কি হয়ে যাবে, রো ইন্টু 1/1। তাহলে অতএব আর সমান কি হয়ে যাবে, আর সমান হয়ে যাবে রো। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু একটু পি নয়, একটু ভালো করে বুঝবে। পি কিন্তু আমরা কেমন করে লিখি, এরকম করে লিখি, আমরা রোটাকে কেমন করে লিখছি, নিচের দিক থেকে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে পি আর এইটা হয়ে যাচ্ছে রো। তাহলে আমরা কি লিখছি, আর সমান রো। অর্থাৎ এখান থেকে কি হয়ে যাবে, অর্থাৎ কোনো পরিবাহীর যদি একক দৈর্ঘ্য হয়, অর্থাৎ কোনো পরিবাহীর যদি একক দৈর্ঘ্য হয়, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে সেইটাই যেটা পরিবাহীর রোধটা কি বলছে, রোধাঙ্ক। তাহলে আমরা কেমন করে বলবো, এই রোধাঙ্কের সংজ্ঞাটা একটু তোমরা ভালো করে লিখে নাও। অর্থাৎ কোনো পরিবাহীর যদি একক দৈর্ঘ্য হয়, অর্থাৎ একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলে তার রোধাঙ্ক। তাহলে এটা আমরা লিখে বা দিচ্ছি বা আমরা মুখে, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তাহলে আমরা বলবো যে রোধাঙ্ক কাকে বলে, তাহলে তোমরা লিখে রাখো রোধাঙ্ক ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, তাহলে পরিবাহীর রোধ হচ্ছে এটা, রোধাঙ্ক ইংরেজি হচ্ছে রেজিস্টিভিটি। ঠিক আছে, রোধাঙ্ক ইংরেজি হচ্ছে এটা রেজিস্টিভিটি। রোধাঙ্ক ইংরেজি কি, রোধাঙ্ক হয়ে যাচ্ছে রেজিস্টিভিটি। এটা তাহলে কাকে বলবো, এটা আমরা এরকম বলবো, অর্থাৎ একক দৈর্ঘ্য মানে তার দৈর্ঘ্য হচ্ছে 1 এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলে তার রোধাঙ্ক। তাহলে এই কাকে বলে এগুলো কিন্তু খুব সোজা, তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো, আমার ক্লাসগুলো রেগুলার ফলো করো, কারণ ভৌত বিজ্ঞানের এই চলতরিৎ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের আগামী বছরের পরীক্ষায় 17 মার্কস এখান থেকে আছে, সুতরাং এইগুলো কিন্তু একটু কেয়ারফুলি ভালো করে পড়তেই হবে কিন্তু তোমাদের। ঠিক আছে, তাহলে আমরা কাকে বলে এটা আবার বলছি, দেখো একক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য 1, একক প্রস্থচ্ছেদ মানে প্রস্থচ্ছেদ 1। এই অবস্থায় কি হবে, পরিবাহীর যে রোধাঙ্ক পরিবাহীর যেটা রোধ, সেই রোধটাই হবে পরিবাহীর রোধাঙ্ক। আবার বলছি, ভালো করে শোনো, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলে তার রোধাঙ্ক। এরপর আমরা আসবো এই রোধাঙ্কের ইউনিট, মানে রোধাঙ্কের এককটা দেখো কিরকম করে বার করে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা পরিবাহীর রোধাঙ্কের এককটা কেমন করে আসে সেটা আমরা একটু দেখো, ডেরিভেশন করে বুঝবে। তোমরা কিন্তু বাড়িতে এগুলো মুখস্থ করবে না, এগুলো বাড়িতে আমি যে করছি করার সঙ্গে সঙ্গে তোমরা খাতা পেন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এটাও বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমরা কি জানি, আর সমান আমরা কি জানি, রো ইন্টু এল বাই এ। পরের লাইনে কি আসবে, এটা এদিকে আসবে, এইটা এদিকে, অর্থাৎ আর সমান কি হয়ে যাবে, এ বাই এল সমান হয়ে যাচ্ছে রো। এটাকে ঘুরিয়ে লেখো, তাহলে আর রো সমান কি হয়ে যাচ্ছে, এ বাই এল। আচ্ছা এগুলোর এককগুলো লিখে দাও। আচ্ছা বলো তো দেখি, এই আর এর একক কি, আর এর একক আমরা এর আগের দিনও পড়েছি, আর এর একক হয়ে যাচ্ছে ওহম। আচ্ছা এখানে এর মানে কি, এম তো মানে ক্ষেত্রফলের একক কি হয়, এসআই একক হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য একক হয়ে যাচ্ছে মিটার। তাহলে একটা মিটার একটা কাটছে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে ওহম মিটার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে রো এর একক। তাহলে এটাকে যদি আমরা একটু বাংলায় লিখি, ওহম তারপর ফুল স্টপ দিয়ে হয়ে যাচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে এই রো এর একক কি, রো এর একক হয়ে যাচ্ছে ওহম মিটার, যেটা এসআই একক, আর সিজিএস একক হয়ে গেলে হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, ওহম সেন্টিমিটার। অর্থাৎ এক্ষেত্রে আমরা এসআই একক লিখব ওহম মিটার, আর যদি সিজিএস একক লিখি তাহলে হয়ে যাবে ওহম সেন্টিমিটার। তাহলে এখানে আমরা ডিটেলসে এদের এককগুলো সম্বন্ধেও এলাম। নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে, আমরা একদম পড়ার আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে চলতরিতে আমরা প্রার্থী পড়ছি, তার প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। তার রোধাঙ্কের পরে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। আমরা একটু দেখে নিই পরিবাহিতাঙ্ক কাকে বলে।
তাঙ্ক দেখো পরিবাহিতাঙ্কটা কি, পরিবাহিতাঙ্কটা আমি কাকে বলে এটা তোমাদের বলছি, তোমরা লিখে নাও, আর আমি এখানে লিখবো না, আমি বলে দিচ্ছি। অর্থাৎ কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্যকে, কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্যকে বলে তার পরিবাহিতাঙ্ক। ইহাকে কোন অক্ষর দ্বারা সূচিত করা হয়? ইহাকে সিগমা অক্ষর দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ সিগমা মানে কি 1/ρ। এখানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলা হচ্ছে সিগমা, SIGM আর হচ্ছে এ। আর এই জিনিসটার নাম কি? এর জিনিসটার নাম হচ্ছে রো, RHO, এর নাম কি সিগমা। ঠিক আছে? অর্থাৎ কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্যক, রোধাঙ্ক হচ্ছে এইটা, কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্যককে বলা হচ্ছে তার সিগমা। তাহলে এখানে আমরা এই পরিবাহিতাঙ্কের এককটা কি হবে? অর্থাৎ রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক যেহেতু ওহম সেমি, তাহলে 1/ওহম সেমি হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি এর এককটা কি? 1/ওহম মিটার। এটা হচ্ছে এসআই একক। দেখো এই ওহমটা যদি ওপরে ওঠে তাহলে কি হয়ে যাচ্ছে দেখে নাও, ওহমটা যদি ওপরে ওঠে ওহম ইনভার্স মিটার ইনভার্স। আচ্ছা, ওহম ইনভার্সকে অনেকে আবার এরকম নামেও ডাকে, হ্যাঁ, মো, মানে এটা পিছন দিক থেকে উল্টে গেছে, MHO মো, আর এখানে হয়ে যাচ্ছে ইনভার্স, ওকে, M⁴ ইনভার্স। আর একই রকমভাবে এটা হয়ে যাচ্ছে কোন একক? এটা হয়ে যাচ্ছে এসআই একক। আর সিজিএস এককটা দেখে নাও, সিজিএস এককটা এরকম হয়ে যাবে 1/ওহমের জায়গায় তো ওহমই বসে, সেন্টিমিটারের জায়গায় সেন্টিমিটার বসে। অর্থাৎ এটা কি হয়ে যাবে? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বা মো সেন্টিমিটার ইনভার্স, এটা হয়ে যাচ্ছে সিজিএস। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেলাম? পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক ইংরেজি হচ্ছে কন্ডাক্টিভিটি। এই কন্ডাক্টিভিটির কাকে বলে এটা এরকম হচ্ছে, অর্থাৎ কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্যককে বলে তার পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক মানে এটাকে সিগমা অক্ষর দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ সিগমা মানে হচ্ছে 1/ρ, মানে 1/ρ। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, এবং এটার এককটা আমরা ডিটেলসে এসেছি, কী রকম ভাবে এককটা এলো সেটাও আমরা বলেছি। অর্থাৎ এককটা হচ্ছে মো মিটার ইনভার্স বা মো সেন্টিমিটার ইনভার্স। তা প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি আজকে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, এবং তোমরা যদি কেউ নতুন থাকো আমাদের এই চ্যানেলে, এডুয়ান ক্যারিয়ার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন তো প্রেস করে দেবে, এতে তো আর বলার দরকার নেই। এবং খুব শীঘ্রই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসছে, সুতরাং তোমরা বেশি বেশি করে পড়ো বাড়িতে। যে চ্যাপ্টার অসুবিধা হবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অর ম্যাথ, এনি চ্যাপ্টার, যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও। সেই তোমাদের কমেন্টের অনুযায়ী ভিত্তিতে আমাদের বিভিন্ন ক্লাসগুলো নেওয়া হবে। এবং চলতরিৎ আমরা তো শুরু করে দিয়েছি অলরেডি, আমাদের পার্ট 3 তো হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই আলোর চ্যাপ্টারটা শুরু করব, এবং তোমরা অনেকেই কমেন্টে লিখছো যে আলোর চ্যাপ্টারটা স্যার শুরু করতে। তা আমরা খুব শীঘ্রই আলোর চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে পড়াশোনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।